সেন্ট্রাল অরবিটের একটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট টার্ম হচ্ছে এরিয়াল ভেলোসিটি, বা এটাকে এরকম ভাবে প্রবলেমটা আমাদের সামনে আসতে পারে যে রেট অফ ডেসক্রিপশন অফ সেক্টোরিয়াল এরিয়া not velocity in the central orbit is constant, বা এরকম বলতে পারে যে so that the sectorial velocity of description of sectorial area in central orbit is constant, or এটা আমরা যেটা লিখেছিলাম যে sectorial velocity is constant, এরকমও আসতে পারে। তো যাই হোক, আমরা এই সেক্টোরিয়াল ভেলোসিটি হোক বা রেট অফ ডেসক্রিপশন অফ সেক্টোরিয়াল এরিয়া হোক বা এরিয়াল ভেলোসিটি হোক, এই ব্যাপারগুলো কি, এই টার্মটা কি, সেটা আমরা প্রথমে দেখি। তো ধরো একটা পার্টিকেল আন্ডার সেন্ট্রাল ফোর্স মুভ করছে, at any time t, the position of the particle is p, the coordinate is r theta. Clear? So this is r and this is theta. We know this is the initial line and this is pole, the center of force. এবার এখানে ধরে নিচ্ছি যে এটা টাইম হচ্ছে t, এবার after a small time the position of the particle is q, the coordinate of q is r plus delta r and theta plus delta theta. Clear? And the time is t plus delta t. তাহলে দেখো এখানে আমরা যদি দেখি যে এই যে জায়গাটা, এই যে রেডিয়াস ভেক্টর OP থেকে OQ তে চলে গেল, তার মানে এখানে আমরা একটা সেক্টর তৈরি করেছি। এই যে সেক্টরটা তৈরি করার যে রেট, সেটাকে আমরা বলছি কি রেট অফ ডেসক্রিপশন অফ সেক্টোরিয়াল এরিয়া ইন সেন্ট্রাল অরবিট, বা এই যে রেটটা তাকে আমরা বলবো কি সেক্টোরিয়াল ভেলোসিটি, বা এটাকে আমরা বলবো এরিয়াল ভেলোসিটি। বোঝা গেছে? তো এবার আমরা দেখবো যে এই যে সেক্টোরিয়াল ভেলোসিটি বা এরিয়াল ভেলোসিটি এটা কি, বা এর ভ্যালু কত। তো দেখো আমরা যদি এই PQ এই দুটোকে আমরা যদি একটা স্ট্রেট লাইন দিয়ে জয়েন করে দিই PQ, তার মানে এখানে দেখো দুটো জিনিস পেলাম, একটা হচ্ছে chord PQ, this is the line PQ, and আমরা পেলাম arc PQ, this is PQ arc. ওকে, তো এখানে আমরা যদি একটা জিনিস ভাবি যে যখন দেখা যাবে যে ডেল্টা টি টেন্ডস টু 0, টাইমটা যখন আস্তে আস্তে করে টেন্ডস টু 0 হয়ে যাবে, তার মানে কি হবে কিউ পয়েন্টটা এই দিকে চলে আসবে পি পয়েন্টের দিকে। তো পি পয়েন্টের দিকে যখনই আসবে তখনই দেখো একটা একটা করে চেঞ্জ হবে। একটা হচ্ছে ডেল্টা আর, এটা টেন্ডস টু 0 হবে। 2 নম্বর হচ্ছে ডেল্টা থিটা টেন্ডস টু 0 হবে। তার মানে টাইম ডেল্টা টি টেন্ডস টু 0 এর সাথে সাথে কিন্তু ডেল্টা আর টেন্ডস টু 0 এন্ড ডেল্টা থিটা টেন্ডস টু 0, এগুলো আমরা সরাসরি পেয়ে যাব। এবার আমরা আসছি, দেখো এই যে সেক্টরটা তৈরি হচ্ছে, এই সেক্টরটাকে আমরা বলতে পারি কি যে সেক্টর OPQ। তো এটা হচ্ছে সেক্টর, এটা সেক্টর মিন্স কিন্তু এই জায়গাটাও এখানে ইনক্লুড আছে। এবার এই জায়গাটা কি হবে না, যখন আমাদের এই যে PQ, যখন আমাদের ডেল্টা টি টেন্ডস টু 0 হবে, তখন কিন্তু আমরা বলতে পারবো যে এই যে PQ, এই যে আর্ক, এটা কিন্তু chord আর্ক হয়ে যাবে, chord PQ হয়ে যাবে। বিকজ কি না, যখন দেখা যাবে যে এই যে আর্কটা খুব ছোট হবে, খুব স্মল ডিসটেন্সে যদি আর্ক হয়, তখন কিন্তু দেখা যাচ্ছে কি যে PQ যেটা আর্ক সেটা কিন্তু স্ট্রেট লাইন, অ্যাপ্রক্সিমেটলি স্ট্রেট লাইন হয়ে যাচ্ছে। তাহলে আমরা বলবো কি সেক্টর OPQ টেন্ডস টু ট্রায়াঙ্গেল OPQ। ক্লিয়ার? তাহলে দেখো কতগুলো জিনিস একসাথে পেন্ডিং হলো। ডেল্টা টি টেন্ডস টু 0, আমরা সেখান থেকে ডেল্টা টেন্ডস টু 0, আমরা সেখান থেকে ডেল্টা থিটা টেন্ডস টু 0, বিকজ দেখো এই r প্লাস ডেল্টা আলটিমেট টেন্ডস টু r হয়ে যাবে, তার মানে ডেল্টা টেন্ডস টু 0 হবে। থিটা প্লাস ডেল থিটা টেন্ডস টু থিটা হবে, দিস মিন্স ডেল্টা থিটা টেন্ডস টু 0 হবে। PQ যে আর্কটা, সেটা তো chord PQ তে কিভাবে টেন করছে আমি বললামই, খুব ছোট chord বা একই লেন্থে চলে আসবে।
আর তখন দেখা যাচ্ছে যে সেক্টর ওপিকিউ অ্যান্ড ট্রায়াঙ্গেল ওপিকিউ এই দুটো সমান হবে। তো এবার দেখো তাহলে এই যে ট্রায়াঙ্গেল ওপিকিউ বাই ডেল্টা টি, এটাকে কি বলবো? এটাকে বলবো যে রেট অফ ডেসক্রিপশন অফ সেক্টোরিয়াল এরিয়া। কিন্তু আমাদেরকে নিতে হবে কি লিমিট ডেল্টা টি টেন্ডস টু 0। ক্লিয়ার? তো যখন আমরা দেখতে পাচ্ছি যে এই যে এরিয়াটা সেক্টর এরিয়াটা ট্রায়াঙ্গেল ওপিকিউ তে চলে গেছে, তো সেটাকে দেখো আমরা বলবো লিমিট ডেল্টা টি টেন্ডস টু 0। আমাদের এই যে ট্রায়াঙ্গেল আমরা দেখেছি এরকম যদি একটা ট্রায়াঙ্গেল পাই, এর দুটো সাইড যদি এ বি আর এই যে অ্যাঙ্গেলটা এটা যদি থিটা হয়, আমরা জানি এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল দিস ইজ ইকুয়াল টু হাফ এ বি sin থিটা। আমরা প্রপার্টিজ অফ ট্রায়াঙ্গেল থেকে পড়েছি। তাহলে এখানেও দেখো আমরা পেয়ে যাব কি একদিকের সাইড হচ্ছে আর, একদিকের সাইড হচ্ছে এটা আর প্লাস ডেল আর ইনটু আর প্লাস ডেল আর ইনটু এই যে অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেলটা হচ্ছে ডেল থিটা, বিকজ দিস অ্যাঙ্গেল ইজ থিটা প্লাস ডেল থিটা, সো sin ডেল থিটা বাই ডেল টি। ক্লিয়ার? সো আমরা দেখো পেয়ে যাচ্ছি লিমিট ডেল টি টেন্ডস টু 0 r স্কয়ার ইনটু sin ডেল থিটা বাই ডেল টি, সরি ডেল টি প্লাস ডেল্টা আর ডেল্টা আর sin ডেল থিটা বাই ডেল টি। আমরা দুটো পোরশনে ভেঙে নিয়েছি। এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি দেখো লিমিট ডেল টি টেন্ডস টু 0 r স্কয়ার sin ডেল থিটা বাই ডেল থিটা ইনটু ডেল থিটা বাই ডেল টি। আমরা ডেল থিটার উপরে একটা প্রোডাক্ট করেছি, নিচে একটা প্রোডাক্ট করে নিয়েছি, প্লাস আমরা যদি লিমিটটাকে আমরা দুটো জায়গাতে ভেঙে নিই, ডেল টি টেন্ডস টু 0 and this is r del r by del t into sin। এই যে del t tends to 0 আমরা কিন্তু যে কোনো জায়গাতে del t tends to 0 মানে del r tends to 0 করতে পারি, del theta tends to 0 করতে পারি। এবার del theta tends to 0 হলে sin del theta by del theta this value is 1, so this limit gives r square into 1 and del theta by del t this is d theta by dt. Okay, and the second limit is r into dr by dt into 1, this is sin del theta by del theta into del theta tends to 0, this means 0, so this is given by r square theta. So দেখো আমরা কি বললাম যে এরিয়াল ভেলোসিটি বা রেট অফ ডেসক্রিপশন অফ সেক্টোরিয়াল এরিয়া ইজ ইকুয়াল টু আমরা পেয়ে গেলাম কত r স্কয়ার থিটা। ক্লিয়ার? তাহলে আমরা এরিয়াল ভেলোসিটির যে आंसर সেটা পেয়ে গেলাম। এবার দেখো আমরা কিন্তু সেন্ট্রাল অরবিটের ক্ষেত্রে আমি আগের ক্লাসের কথা যদি মনে থাকে তখন দেখতে পাবে যে r স্কয়ার থিটা ডট এই যে জায়গাটা, এই জায়গাটাকে কিন্তু আমরা কি বলেছিলাম, এই জায়গাটাকে বলেছিলাম একটা কনস্ট্যান্ট h ধরার কথা বলেছিলাম, কনস্ট্যান্ট h। এটা কিন্তু একটা স্ট্যান্ডার্ড নোটেশন। আচ্ছা, এখানে আমার মাথায় এলো একটা জিনিস আমি মিস করে গেছি, যে এই যে এরিয়ার যে ফর্মুলা সেখানে কিন্তু একটা হাফ হবে। ক্লিয়ার? তো হাফ হলে দেখো প্রত্যেকটা জায়গাতে একটা করে হাফ এরিয়া আসবে, এখানেও হাফ হবে, এটা হাফ হয়ে যাচ্ছে, এটা তো হাফ হবে, মানে আমার আলটিমেট রেজাল্ট হচ্ছে হাফ r স্কয়ার এটা। তাহলে এরিয়াল ভেলোসিটি দিস ইজ ইকুয়াল টু হাফ r স্কয়ার থিটা ডট, দিস ইজ 8/2। সো আমরা দেখো বলতে পারি যে ইন সেন্ট্রাল অরবিট এরিয়াল ভেলোসিটি is equal to half h. So half h, this means half into r square theta dot and this is constant. Okay, তাহলে আমরা এখান থেকে আরেকটা কথা বলতে পারি যে h এর সিগনিফিকেন্স, what is the significance of h in central orbit? This is given by h, this is equal to 2 into aerial velocity. এটাও কিন্তু একটা প্রবলেম আমাদের সামনে আসতে পারে ইউনিভার্সিটি পেপারে, তোমাকে বলতে পারে যে ইন সেন্ট্রাল অরবিট সো দ্যাট h this is equal to 2 into aerial velocity where notation have their usual meaning. ওকে, তাহলে আমরা দেখো দু তিনটে কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট কথা
এই ক্লাসে আমরা ডিসকাস করলাম। ওকে, দেখতে থাকো ম্যাথ A to Z।